রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে, দল তার সাংগঠনিক কাঠামো এবং জনসংযোগ কিভাবে শক্তিশালী করে তুলছে, এই সমস্ত বিষয় নিয়েই আমরা থাকছি আজকের আলোচনায়। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, শ্রী বিশ্বজিৎ শীল, জেলা সভাধিপতি, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি ইনচার্জ। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার, আপনাদের চ্যানেলের যারা আছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা রাজ্যবাসী এই অনুষ্ঠান দেখছে তাদেরকেও আমি আমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা চলে যাই তাহলে সময় নষ্ট না করে আলোচনায়। স্যার, প্রথমেই আমরা আপনার কাছে জানবো যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রয়েছে, তো সেই প্রকল্পগুলো সম্পর্কে একটু জানবো এবং এগুলো কিভাবে বাস্তবায়নের প্রচেষ্টা হচ্ছে বা কিভাবে বাস্তবায়িত করছেন আপনারা, সেই সম্পর্কে জানবো। আপনারা জানেন, রাজ্য এবং কেন্দ্র সরকার আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আমাদের কেন্দ্রে আমাদের মোদিজি এবং রাজ্যে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে সরকার চলছে, সেই সরকার জনগণের জন্য বিভিন্ন ধরনের সেখানে প্রকল্প নিয়ে এসেছে, যাতে আমাদের এই গরিব যারা আছে তারা যাতে আত্মনির্ভর হতে পারে, তারা যাতে স্বনির্ভর হতে পারে, তার জন্য সেখানে কাজ চলছে। আপনারা জানেন, ইতিমধ্যেই আমাদের যারা গ্রামীণ এলাকার জনগণ আছে তাদের জন্য সেখানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এবং সুবিধা দেওয়া হচ্ছে। তো সেই সুবিধাগুলি যারা প্রকৃত গরিব এবং যারা প্রাপক, সেখানে কোনো দল বা জাতি বাছা হয় না। যাদের প্রকৃত পাওয়ার উপযুক্ত, যারা অরিজিনালি গরিব আছে, তাদেরকে সেখানে সেই প্রকল্পগুলি দেওয়া হচ্ছে। আপনারা যদি ভাতার কথা বলুন, আমাদের সে ভাতা আমাদের এই সরকার আসার আগে সেখানে 700 টাকা ছিল প্রতি মাসে ভাতা 25 বছরে। আর আমাদের এই সরকার আসার পর সেই ভাতা এখন 2000 টাকা হয়েছে। প্রত্যেক গ্রামের যারা গরিব মানুষ আছে তারা সেগুলি পাচ্ছে। আমাদের গরিব মাননীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে সেখানে প্রতি মাসে তারা ফ্রিতে সেখানে চাল পাচ্ছে এবং অন্যান্য সামগ্রীও সেখানে পাচ্ছে। তো আমাদের সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কিভাবে গরিব মানুষকে সেখানে উন্নত জীবনযাপন দেওয়া যায়। আপনারা জানেন, মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেখানে মহিলাদের জন্য বিভিন্ন স্কিম সেখানে আনা হয়েছে। এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের সেখানে স্বনির্ভর করার লক্ষ্যে এসএইচজি গ্রুপ থেকে প্রচুর টাকা সেখানে তাদের লোন দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমেও তাদের লোন দেওয়া হচ্ছে, যাতে তারা স্বনির্ভর হতে পারে। আজকের দিনে আমাদের এসএইচজি গ্রুপের দিদিরা তারা আস্তে আস্তে স্বনির্ভর হচ্ছে। অনেকে সেখানে লাখপতি দিদি হয়ে গেছে, লাখপতির ঊর্ধ্বেও অনেকে সেখানে রোজগার করছে। অনেক মহিলা সেখানে আছে যারা আগে কোনো রোজগার ছিল না, আজকে তারা এসএইচজি গ্রুপের মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা সেখানে তারা স্বনির্ভর হচ্ছে, আত্মনির্ভর তারা হচ্ছে। এবং এই গ্রামীণ এলাকায় যারা আছে, প্রায় ধরুন ম্যাক্সিমাম লোক সেখানে এসএইচজির সঙ্গে যুক্ত হয়েছে। এবং যারা গরিব অংশের লোক আছে তারা আমাদের পঞ্চায়েতগুলি, পঞ্চায়েত সমিতি এবং আমাদের জেলা পরিষদ থেকে তাদের বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা সেখানে করানো হয়েছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করার প্রচেষ্টা সেখানে চলছে। বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের বেনিফিট সেখানে দেওয়া হচ্ছে। সেখানে মুরগি পালনই বলুন, আর শূকর পালন বলুন, হাঁস পালন বলুন, আমাদের ছাগল পালন বলুন, সমস্ত কিছু দিয়ে তাদেরকে সেখানে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আমাদের গ্রামীণ এলাকায় মৎস্য চাষী যারা আছে তাদেরকে সেখানে মৎস্য চাষের মাধ্যমে তাদেরকে সেখানে স্বনির্ভর করা হচ্ছে। অনেক গরিব লোক আছে যাদের রোজগার ছিল না, কিন্তু এখন সরকারের সহযোগিতায়, আমাদের দপ্তরের সহযোগিতায় সেখানে যারা মৎস্য পালন করছে, যারা গাভী পালন করছে, তাদের সেখানে স্বনির্ভর করা হচ্ছে। সেখানে যাদের পুকুর আছে তাদেরকে সেখানে মাছের পোনা দেওয়া হচ্ছে, তাদেরকে সেখানে মাছের খাদ্য দেওয়া হচ্ছে।
প্রতিনিয়ত সেইগুলি আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী যারা আছে, মাননীয় মন্ত্রীরা সেখানে ছুটে যাচ্ছে কিভাবে মানুষকে আরো বেশি সহযোগিতা করা যায়, কিভাবে মানুষকে আরো বেশি ভাবে সেখানে আত্মনির্ভর করা যায়। আপনারা দেখেছেন কৃষি ক্ষেত্র আমাদের বিপ্লব এসেছে। কৃষি তো আমাদের মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রী যিনি আছেন রতনলাল নাথ, তিনিও এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন কিভাবে কৃষকদের আয় বৃদ্ধি করা যায়, কৃষকদের ভিতরে কিভাবে নতুন নতুন সেখানে চিন্তা ভাবনা এনে কৃষকদের উন্নত জীবনযাপন দেওয়া যায়, সেদিকে কাজ চলছে। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চাইছেন যে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য। সেই জায়গায় গরিব মানুষ যদি সেখানে আত্মনির্ভর না হতে পারে, গরিব মানুষ যদি সেখানে নিজের পায়ে দাঁড়াতে না পারে, তাহলে আমাদের এই শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। তো তার জন্য প্রতিনিয়ত আমাদের দপ্তরের প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক বিধায়ক, প্রত্যেক আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমাদের জেলা পরিষদগুলি প্রতিনিয়ত সেখানে কাজ করছে কিভাবে সেখানে মানুষের উন্নয়ন করা যায়। আর আগে একটা ছিল যে দলবাজি করা হতো, যে পার্টির ঝান্ডা নিয়ে যারা যাবে তারাই শুধু সুবিধা পাবে। আমাদের এই সরকার, রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু সেই ধারণা উঠে গেছে। এখন প্রকৃত যারা আছে তাদের সেখানে জন্য কাজ করা হচ্ছে। আপনারা যদি দেখেন আগে একটা পঞ্চায়েতে আমাদের এই সরকার আসার আগে হয়তো 2টা বা 3টা ঘর সেখানে আসতো বা 5টা ঘর আসতো, সেইগুলি কাকে দেওয়া হবে? যারা পার্টি করতো, যারা ঝান্ডা নিয়ে দৌড়াতো তাদেরকে দেওয়া হতো, যারা ঘুষ দিতে পারতো তাদেরকে দেওয়া হতো। কিন্তু এখন আমাদের কর্মী যারা আছে, আমাদের পঞ্চায়েতের প্রতিনিধি যারা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে দেখে যে কার কার ঘর নেই, কার ঘরের দরকার আছে, তো তাদেরকে সেই জায়গায় ঘর দেওয়া হচ্ছে। ডাইরেক্ট তাদের টাকা সেখানে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা রাজ্য সরকার থেকেও দেওয়া হয় না, ডাইরেক্ট কেন্দ্র থেকে তাদের অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে দেওয়া হয়, তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে। তো গরিব মানুষের টাকা মাঝখানে কেউ খেয়ে নিয়ে যাবে সেটাও সম্ভব হবে না। যাদের প্রাপ্য তারাই সেই টাকাটা পায়। তো জলের কথা যদি বলেন, গ্রামীণ এলাকায় আগে জল 3% বা 2.5%, 3%-এর মতো জল বাড়িতে জল ছিল নলের মাধ্যমে। এখন প্রায় 80% আমাদের গ্রামীণ এলাকায় বাড়িতে জল পৌঁছে গেছে, বিশুদ্ধ পানীয় জল। আগে আমাদের যারা ছিল, মানে সরকারে ছিল, তারা কোনোদিন চিন্তা করেনি যে গ্রামের মানুষের আয়রন মুক্ত জলের প্রয়োজন আছে, সেই আয়রন যুক্ত জলই তারা পান করতে হতো। আমাদের সেখানে আয়রন রিমুভার প্ল্যান্ট লাগানো হবে, এটা আগের সরকার সেটা কোনোদিনই ভাবেনি। কিন্তু আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, 18-র পর থেকে সেখানে গ্রামীণ এলাকার জনগণের জন্য আমাদের যে জলের ব্যবস্থা করা হয়েছে, সেটা আয়রন রিমুভার প্ল্যান্ট সেখানে লাগানো হয়েছে। আয়রন মুক্ত জল কিন্তু আমাদের গ্রামের লোকেরাও এখন পান করছে। তাছাড়া রাস্তাঘাটের কথা যদি বলুন, আপনি প্রত্যেক পঞ্চায়েতে যদি যান তাহলে অনেকগুলি রাস্তায় এই 7-8 বছরে সেখানে হয়েছে। রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ ছিল। তো আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনার বিভিন্ন পঞ্চায়েতে, প্রত্যেকটা পঞ্চায়েতে যদি যান অন্তত 8-10টা বা আরো বেশি, 15-20টা রাস্তা সেখানে এই আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হয়েছে। সেখানে ব্রিকসোলিং হয়েছে, সিসি রোড হয়েছে, পিডব্লিউডি যেগুলি করছে তো করছে, আরডি যেগুলি করছে, তাছাড়াও পঞ্চায়েতের মাধ্যমে সেখানে বিভিন্ন রাস্তা সেখানে হচ্ছে। আমাদের সিসি রোড প্রত্যেক গ্রামে গেলে আপনারা পাবেন, সেখানে সিসি রোড করা হচ্ছে, আমাদের ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে। তো বিভিন্ন ভাবে গ্রামকে সেখানে সাজিয়ে তোলা হচ্ছে যাতে গ্রামের মানে প্রকৃত উন্নয়ন যেটা, সেটা যাতে তাড়াতাড়ি করা যায়, তার জন্য বিভিন্ন কাজ সেখানে হচ্ছে। আগে আমরা জানতাম যদি শুধু শহরে স্ট্রিট লাইট থাকবে, গ্রামে কোনো আলোর ব্যবস্থা থাকবে না, কিন্তু আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে স্ট্রিট লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন পঞ্চায়েতে আপনি যদি যান গ্রামের মধ্যে দেখবেন যে গ্রামের অলি গলি রাস্তাগুলিতে সেখানে সোলার লাইটের মাধ্যমে স্ট্রিট লাইটের ব্যবস্থা ও করা হচ্ছে। আচ্ছা, মোটামুটি আমরা স্বাস্থ্য, রাস্তাঘাট বা আর্থিক স্বয়ংভরতা এগুলো সম্পর্কে জানলাম। এবার একটু স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জানবো। স্বাস্থ্য পরিষেবা যদি আপনারা দেখেন, আমাদের আগে যদি কোনো রোগ হতো
তাহলে আমাদের সেখানে বাইরে যাওয়ার একটা প্রবণতা ছিল। তো আপনারা মিডিয়ার লোক, আপনারা সারাদিন মানে খবর নিয়ে থাকেন বা বিভিন্ন ধরনের কি হচ্ছে রাজ্যে সেটা আপনারা দেখেন বা খবর আপনারা করেন। তো আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে সেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের কাজ সেখানে করা হয়েছে। স্বাস্থ্য আমাদের এই জিবি হসপিটালে বিভিন্ন ধরনের সেখানে উন্নত মানের বিভিন্ন অপারেশন সেখানে হয়েছে, যেগুলি আগে কোনো ছোটখাটো যদি রোগ হতো তার জন্য আমাদের বাইরে যেতে হতো, কারণ বাইরে ছাড়া আমরা ভরসা করতে পারতাম না। এখন আমাদের এই জেলা তথা রাজ্যের জনগণ সেখানে ভরসা করছে আমাদের এই যে সরকারি হাসপাতালগুলি যেগুলি আছে সেগুলির মধ্যে চিকিৎসা করে তারা সুস্থ হচ্ছে। বিভিন্ন জটিল অপারেশন আমাদের এই জিবিপি হসপিটালে হচ্ছে, আমাদের আইজিএম হচ্ছে, তাছাড়া অন্য যে জেলার হাসপাতাল বলুন বা আমাদের প্রাইমারি হেলথ সেন্টার বলুন সেগুলির মধ্যেও আমাদের চিকিৎসা পরিষেবা সেখানে চালু হচ্ছে। তো আমাদের এই চিকিৎসার জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের যেটা আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতের মাধ্যমে সেখানে হচ্ছে, কিন্তু যারা যারা বঞ্চিত করে রেখেছিল যাদের আমলে অনেকে সেখানে আয়ুষ্মান কার্ড পায়নি, অথচ তাদের আয়ুষ্মান পাওয়ার যোগ্য ছিল, কিন্তু তাদের সেখানে রাজনীতির কারণে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়নি। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি উপলব্ধি করেছেন যে রাজ্যের জনগণের আয়ুষ্মানের কার্ড দরকার আছে। তারপর তিনি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে একটি কার্ডও সেখানে দিয়েছেন, যার মাধ্যমে 5 লাখ টাকা করে প্রত্যেকেই সেখানে চিকিৎসার সুযোগ সুবিধা নিতে পারে। তো এটাও একটা ভালো দিক স্বাস্থ্য ক্ষেত্রে, যার ফলে অনেক মানুষ সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে যে টাকা খরচা হয় সেই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা থেকে তার টাকা পেয়ে যায়। না হলে আগে কি হতো, আগে যদি কোনো গরিব মানুষের কোনো অসুবিধা হতো, অসুস্থ হতো, তাহলে তার মানে বাড়ি ঘরের গরু ছাগল ইত্যাদি বিক্রি করে সেখানে তার চিকিৎসা করাতে হতো, সে সর্বশান্ত হয়ে যেত। তো এখন এই পরিস্থিতি আর নেই। স্বাস্থ্যক্ষেত্রে আমরা ভালো আছি, স্বাস্থ্যক্ষেত্রে আমাদের মোটামুটি ভালো সেখানে পরিষেবা দেওয়া হচ্ছে, ভালোভাবে সেখানে চিকিৎসা হচ্ছে, মানুষ এতে উপকৃত হচ্ছে এবং মানুষ মানে ভালো আছে। একটা দেশ বলি রাজ্য বলি তার উন্নয়নের ক্ষেত্রে কিন্তু তরুণ প্রজন্ম একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। তো এই যে মানে তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি কতটা আকৃষ্ট বা তরুণ প্রজন্মকে রাজনীতির প্রতি আকৃষ্ট করার জন্য আপনাদের কি কোনো পদক্ষেপ রয়েছে? আপনারা দেখেন, আপনারা জানেন যে আমাদের যুব শক্তি ছাড়া দেশ আমাদের মানে গঠিত হবে না। আমাদের মোদিজি যে ডাক দিয়েছেন আমাদের 2047 সালে আমাদের ভারত সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভারত হবে। তো এটা করতে গেলে আমাদের নতুন প্রজন্ম যারা আছে, যুবক যারা আছে, তারা রাজনীতিতে আসতে হবে। তার জন্য যুবকদের বিভিন্ন ভাবে সেখানে রাজনীতিতে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রতিনিয়ত সেখানে কাজ করে যাচ্ছেন। যুবকদের নিয়ে, যুবতীদের নিয়ে সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেখানে করা হয়েছে। আমাদের যুবক যারা আছে তাদের যাতে সমাজের যাতে তারা কাজ করতে পারে, সমাজকে যাতে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে, তার জন্য রাজনীতিতে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে আহ্বান জানিয়েছেন। অনেক যুব শক্তি সেখানে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। আমার বিশ্বাস আমাদের দেশের এই যুব শক্তি আমাদের দেশকে 2047 সালে মাননীয় প্রধানমন্ত্রীর যে ডাক দিয়েছেন 2047 সালে ভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হবে, আমার বিশ্বাস আমাদের এই যে যুবশক্তি আমাদের ভারতবর্ষে আছে এবং যে যুবশক্তি আমাদের দেশের জন্য তথা রাজ্যের জন্য কাজ করছে, 2047 না তার আগেই আমরা শ্রেষ্ঠ ভারতে পরিণত হতে পারবো। আমাদের শ্রেষ্ঠ রাজ্য, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা গড়তে পারবো। 2047 সালের আগেই আমার মনে হয় সেটা আমরা করতে পারবো। একদম। আহ
জানবো যে আপনি জেলার সভাধিপতির দায়িত্ব নেওয়ার পর কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বা ওই সমস্ত সমস্যার কতটা সমাধান আপনি করে উঠতে পেরেছেন? আমি জেলা সভাধিপতি, ভারপ্রাপ্ত সভাধিপতির দায়িত্ব পাওয়ার পর আমি বিভিন্ন জায়গায় যেটা দেখেছি, সরকার প্রতিনিয়ত সেখানে কাজ করছে, আমাদের পঞ্চায়েতগুলি কাজ করছে, পঞ্চায়েত সমিতি কাজ করছে। তো সেই জায়গায় একটা সমস্যা আছে, আপনার নেশা এবং বাল্যবিবাহ, যেটা আমাদের রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বাল্যবিবাহ এবং নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তো তার জন্য আমাদের আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আমাদের যে ব্লকগুলি আছে, আমাদের পঞ্চায়েতগুলি আছে, সেইগুলিকে নিয়ে আমরাও চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে নেশামুক্ত ত্রিপুরা, আমরাও চাইছি আমাদের জেলামুক্ত জেলা, আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা, যাতে নেশামুক্ত পশ্চিম ত্রিপুরা জেলা আমরা গঠন করতে পারি এবং বাল্যবিবাহ মুক্ত যাতে আমরা এই জেলা গঠন করতে পারি। তো তার জন্য আমরা বিভিন্নভাবে সেখানে কাজ শুরু করেছি। আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সহযোগিতায় সেখানে আমরা সচেতনতামূলক প্রোগ্রাম শুরু আমরা করেছি। কিছুদিন আগে গত 17 তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই স্কুলে, আমাদের স্কুল মাঠের একটা এইচএস স্কুল মাঠ প্রাঙ্গণে মাননীয় মুখ্যমন্ত্রীর কে হাত ধরে আমরা নেশামুক্ত ত্রিপুরা এবং বাল্যবিবাহ রোধে একটা অনুষ্ঠান সেখানে করেছি। সেখানে আমাদের স্কুলের যারা ছাত্রছাত্রী আছে, যারা অভিভাবক আছে, বিভিন্ন যারা সমাজকর্মী আছে বা পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছে, তাদেরকে নিয়ে গান্ধীগ্রাম এইচএস স্কুল মাঠ প্রাঙ্গণে সেটা আমরা করেছি। সেখানে প্রচুর সংখ্যক আমাদের স্টুডেন্ট ছিল, যারা অভিভাবক তারা ছিল। তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। তারপর থেকে আমরা বিভিন্ন স্কুল কলেজ, আমরা বিভিন্ন বাজার, বিভিন্ন জায়গায় সেই অ্যাওয়ারনেস আমরা করব, কারণ এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ সেখানে বাম সরকারের আমলে সেই নেশার রমরমা ছিল। তো সেটা শুধু প্রশাসন দিয়ে কাজ হবে না, রাজ্য সরকার সেখানে কাজ করছে, পুলিশ কাজ করছে, প্রতিনিয়ত নেশার যে সামগ্রী সেগুলি আপনার ধরা পড়ছে, কিন্তু তারপরেও সেগুলি মানে নির্মূল হচ্ছে না। তো নির্মূল করার জন্য আমরা চাইছি যাতে আমাদের যারা নতুন ছেলে মেয়ে যারা আছে, যারা আগামী দিনে এই দেশকে তথা এই রাজ্যকে নেতৃত্ব দেবে, তাদের মধ্য থেকে যাতে কেউ আর এই নেশার কবলে না পড়ে, তার জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী যারা আছে, তাদেরকে সেখানে সচেতন করব এই নেশার কুফল সম্পর্কে। পাশাপাশি আমরা মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে গেছি। আমাদের রাজ্য ভালো একটা অনেক ক্ষেত্রে সেখানে সুনাম অর্জন করেছে। এবার পঞ্চায়েতই বলুন, আমাদের এমসি বলুন, বা বিভিন্ন দিকে আমাদের এই রাজ্য, যদি আপনার দিল্লিতে কোনো কিছু হয়, সেই আমাদের রাজ্যের কোনো না কোনো পুরস্কার সেখানে থাকে। কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তো এটাও একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য আমরা সচেতন করব যে বাল্যবিবাহ হলে একটা কি কি অসুবিধা হয়, কেন আমরা বাল্য বিবাহ দেব না। সেই জন্য আমরা অভিভাবক তথা ছাত্রী যারা আছে, ছাত্র যারা আছে, তাদেরকে সেখানে আমরা অ্যাওয়ারনেস করব এবং বিভিন্ন স্কুলে যাতে কোনো বাচ্চার বিয়ে যাতে 18 বছরের আগে না হয়, মেয়েদের, ছেলেদের যাতে 21 বছরের আগে বিয়ে না হয়, তার জন্য তারাও সচেতন করবে এবং তারাও নজর রাখবে সেখানে যাতে কোনো বাল্য বিবাহ যাতে না হয়, সেটার দিকে তারা নজর দেবে। যদি হয় এমন কোনো ঘটনা, তারা তাদেরকে বোঝাবে। যদি না হয়, তারা দরকার হয় ডিপার্টমেন্টে আসবে বা আইনের আশ্রয় নেবে। যেটা হয় এটা রোধ করতে হবে আমাদের, যাতে বাল্য বিবাহ আমাদের এই পশ্চিম ত্রিপুরা থেকে মুক্ত আমরা করতে পারি, যে আমরা যাতে ঘোষণা করতে পারি যে আমাদের এই জেলায় কোনো বাল্য বিবাহ হয় না। সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন ব্লক, আমরা যারা জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলি আছে, সবাই মিলে আমরা একটা টিম বেঁধে সেখানে কাজ করছি। আমার মনে হয় এটা তো আমরা সফল হব। আর আবার পরবর্তী সময়ে জনগণের জন্য বিশেষ কোনো পরিকল্পনা? জনগণের আসলে সরকারের তো পরিকল্পনা আছে, রাজ্যের সহ আমাদের জেলার যারা আছে
যাতে কোনো মানুষ সেখানে যাতে গরিব না থাকে, তাদের যাতে উন্নত জীবনযাপন দেওয়া যায়, আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা যাতে ভালো পড়াশোনা করে, তারা যাতে ভালো জায়গায় পৌঁছতে পারে। দেখুন আজকের দিনের যারা ছাত্রছাত্রী আছে তারাই আগামী দিনে হয়তো কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আহ, আহ, রাজনীতির নেতা হবে, কেউ বিধায়ক হবে, কেউ মন্ত্রী হবে। তো আজকে যদি আমরা যদি এই ছাত্রছাত্রী যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে যদি ভালো সেখানে আমরা পরিষেবা দিতে না পারি, তাদেরকে যদি আমরা ভালো পথ দেখাতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ বানানো, সেটা সম্ভব হবে না। তো তার জন্য আমরা চাইছি আমাদের রাজনীতির পাশাপাশি আমাদের একটা সুস্থ সুন্দর সমাজ সেখানে গঠিত হোক, সেখানে যাতে কোনো মানে রাজনীতি না থাকে। আজকের দিনে যদি পরিবেশ যদি আপনার ভালো না থাকে, আজকে যদি নেশাগ্রস্তদের উৎপাত বেশি থাকে, আজকে যদি বাল্য বিবাহ হয়, তাহলে আগামী দিনে যে ছাত্রছাত্রীরা নেতৃত্ব দেবে সেখানে একটা বাধার সৃষ্টি হবে, তাদের পড়াশোনা ভালোভাবে মনোযোগ দিতে পারবে না। তো আমি চাইছি, আমরা চাইছি, আমাদের সরকারও চাইছে যাতে একটা সুন্দর পরিবেশ সেখানে থাকে, সেখানে যাতে কোনো দাঙ্গা হাঙ্গামা না থাকে, সেখানে যাতে কোনো মারপিট না থাকে, সেখানে যাতে সবাই মানে মিলেমিশে আমরা যাতে থাকতে পারি। আগের যেটা হতো যে কোনো কিছু হলে একটা আন্দোলন শুরু হতো, মারপিট শুরু হতো, কারোর বাড়িতে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হতো, সেখানে ভালো ছাত্র উঠে এসুক, তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা রাজনীতি করুক, ভালো ট্যালেন্ট ছেলেরা মেয়েরা বেরিয়ে আসুক, এটা চাইতো না তারা। তাদের দলও চাইতো না, তাদের সরকারও চাইতো না। তারা চাইতো যে ছেলে মেয়েরা বোকা থাকুক, তাহলে তারা ঝান্ডা নিয়ে ঘুরবে। আর আজকের দিনে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা বিভিন্ন ছেলে মেয়ে যারা আছে তাদের সেখানে ঝান্ডা নিয়ে দৌড়াতে হয় না, তারা ইন্টারভিউ দেয়, যারা ট্যালেন্ট আছে তারাই সেখানে চাকরি পেয়ে যায়। তো আজকে কোনো পার্টির পিছনে তাদের দৌড়াতে হয় না, যারা চাকরি পায় পার্টির রিকমেন্ডেশনে চাকরি হয়েছে বা বিধায়ক মন্ত্রীর রিকমেন্ডেশনে চাকরি হয়েছে এমন কেউ বলতে পারবে না। যারা যোগ্যতা আছে তারাই সেখানে চাকরি পেয়েছে। তো আমাদের অরিজিনাল মেধা যারা আছে তারাই সেই রাজ্যের হয়ে তারা কাজ করছে, বিভিন্ন দপ্তর তারা সামলাচ্ছে। তো এইভাবে আমাদের যদি চলতে থাকে, আমাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আপনি একজন জনপ্রতিনিধি, তো জনগণের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছেন। তো ওই ধরনের কোনো মুহূর্ত যদি আমাদের সাথে আপনি শেয়ার করতে চান। আপনার জনপ্রতিনিধি মানে তো সমস্যা তো থাকবে, তো সমাধানও হবে। জনগণ যারা আছে বা আমাদের যারা আহ, আমাদিগকে ভোট দিয়েছে, যারা আমাদিগকে বসিয়েছে, তো তাদের তো দাবি থাকবে। দাবি হয়তো প্রত্যেকেরই দাবি থাকবে যে আমার কাজটা আগে হতে হবে, আমার এই লাগবে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে, এটা স্বাভাবিক। জনগণের দাবি আপনার থাকবে, কিন্তু আমাদের তাদেরকে বোঝাতে হবে। সমস্ত মানুষ চাইবে যে আমার সমস্ত রাস্তা একদিনেই শেষ করে দাও, সমস্ত জল একদিনে দিয়ে দাও, সমস্ত ঘর পঞ্চায়েতের যত লোক আছে সবাইকে দিয়ে দেওয়ার জন্য। তো তাদেরকে বোঝানো হচ্ছে জনপ্রতিনিধির কাজ, যে প্রায়োরিটির ভিত্তিতে আমাদের কাজগুলি করতে হবে, যার দরকার বেশি। আজকে মনে করুন আপনার আমাদের পঞ্চায়েতে, মনে করুন একটা পঞ্চায়েতে 200 ঘর এসেছে, যেটা আগে কোনোদিনই সম্ভব হতো না। তো 200 জনের মধ্যে গরিব যারা আছে, একটা পঞ্চায়েতে যে লোকগুলি আছে তার মধ্যে 200 জনকে আমার দিতে হবে। তো যে 200 জন গরিব আছে তাদেরকে আগে দিতে হবে, যে রাস্তাটার আগে দরকার সেটা দিতে হবে, যে অন্য যেগুলি দাবি আছে সেগুলিও দেওয়া হবে, কিন্তু আগে যেটা বেশি দরকার, যেটা দিয়ে ছাত্রছাত্রীরা চলাফেরা করে, যেটা দিয়ে বেশি মানুষের যাতায়াত, সেইগুলি আগে করতে হবে। তারপর যেটার দরকার আগে সেটা করতে হবে, এটাই মানুষকে বোঝাতে হবে। তো বুঝিয়ে তাদের মানে প্রায়োরিটি যেটার দরকার বেশি সেটা আগে করতে হবে, তারপর একটু কম দরকার যেটা সেটা পরে, তারপর যেটা আর আরো কম দরকার সেটা আরো পরে, এইভাবে করতে হবে। কারণ মানুষের সহযোগিতা আপনার দরকার আছে। যদি মানুষকে আপনি না বুঝাতে পারেন তাহলে আপনি এলাকায় কোনো কাজ করতে পারবেন না, কারণ মানুষ
মানুষ চাইবে যে আমার সমস্ত সমস্যা একদিনে সমাধান হয়ে যাক, কিন্তু এটা তো সম্ভব হবে না। এটা ভগবানও ইচ্ছা করলে পারবে না যে আমি সমস্ত কিছু একদিনে করে দেব। তো আমরা মোটামুটি আমরা সবার সাথে কথা বলে, সবাইকে মানে সঙ্গে কথা বলে যে কোন কাজটার আগে দরকার, কোনটা আগে করতে হবে, কোনটা এটা কয়েকদিন পরে করলে, যখন তাদেরকে নিয়ে বসা হয় তারাই সলিউশন বের করে দেয় যে না এটা আগে দরকার, এটা করতে হবে আগে, এটা আরো কিছুদিন পরে হলে চলবে, এটা আরো কিছুদিন পরে হলে চলবে। তো তারাই সেটা সলিউশন বের করে দেয়। তো এইভাবেই আমাদের কাজ চলে। আমরা কিন্তু মানে সময়ের একেবারে শেষ প্রান্তে। তো আপনার কাছে সর্বশেষে জানবো যে আহ, দলের পক্ষ থেকে বা সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য বা আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য কি বলবেন? দলের পক্ষ থেকে যদি আপনি বলি, আমাদের যে দল, আমাদের ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন এই এই ভারতীয় জনতা পার্টি অন্য পার্টির থেকে আলাদা। সেটা শুধু মানে সংগঠনের দলের জন্য কাজ করবে এমনটা নয়। আমাদের আমরা যারা আছি, আমাদের এই ত্রিস্তর পঞ্চায়েতের কথাই যদি বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার যারা আছেন, মাননীয় মন্ত্রীরা যারা আছেন, প্রত্যেকেই বলেন যে আমার দল বিচার করে হবে না। যারা প্রকৃত গরিব আছে, যারা প্রকৃত সুবিধাভোগী, তাদেরকে সুবিধা দিতে হবে। সে কোন দল করলো কোন দল করলো না, আমার দলের সঙ্গে হে হাঁটলো কিনা, আমার দলের সঙ্গে সে মিছিল করলো কিনা, সেটা দেখে লাভ নেই। সে প্রকৃত যারা গরিব আছে, প্রকৃত যারা বঞ্চিত লোক আছে, তাদেরকে সেখানে সাহায্য করতে হবে, তাদেরকে সেখানে আহ, আস্তে আস্তে তাদেরকে যে জীবনযাত্রার মান উন্নত করতে হবে। আমাদের মানে দল এটা শিক্ষা দেয় যে সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সেই মন্ত্রে আমরা দীক্ষিত, সেইভাবেই আমরা কাজ করছি। সেখানে কে কোন দল করলো সেটা বড় কথা নয়, কার দরকার সেটাই বড় কথা। কাকে সাহায্য করতে করলে এই পরিবারটার উপকার হবে, এই সমাজের উপকার করা হবে, সেটাই সেখানে বিচার করা হয়। আগে আপনার কি হতো, আগে যদি একটা কৃষি আপনার কৃষি জমি লাগাবে, তার বীজ লাগবে, সেখানে আপনার প্রধান থেকে বা মেম্বার থেকে টোকেন নিতে হতো। আর এখন যার জমি আছে সেই সেখানে ধান পাবে, চারা পাবে, তার কৃষি যন্ত্রপাতি পাবে। সেখানে কোনো দল সেখানে বাছা হয় না, দলের বিচার করা হয় না। যদি আপনার কোনো বেনিফিশিয়ারি যদি সে যদি মৎস্য চাষ করে, আগে কি হতো, আগে পুকুর নেই অথচ মাছের যে বেনিফিট তারা নিয়ে নিত, কিন্তু এখন যার পুকুর আছে সেই মৎস্য তাদের মাছের চারা পাবে, তাদের মাছের খাবার পাবে। আগে যদি একটা পাওয়ার টেলার লাগতো তাহলে অনেকগুলি নেতার কাছে যেতে হতো, তো অনেক সময় ঘুষ টুস দিয়ে তাদের কাছ থেকে নিতে হতো। আর আজকের দিনে যাদের জমি আছে, যারাই সেখানে অ্যাপ্লাই করবে বা বলবে যে তার মেশিন লাগবে, অটোমেটিক সে মেশিন পেয়ে যাওয়া যায়। সেটা কোন দল করে তার দিকে কোনো মানে দেখা হয় না। তার জমি আছে তো সে কৃষি যন্ত্রপাতি পাবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রিসভার যারা আছে, প্রত্যেকেই সেখানে নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনো গরিব মানুষের সাথে কোনো রাজনীতি নয়, সবার জন্য কাজ করতে হবে। আমরাও সেভাবে করছি। আমাদের জেলা পরিষদ, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের পঞ্চায়েতগুলি এইভাবেই কাজ করছে যে যাদের দরকার তাদেরকে সেখানে দিতে হবে, সেখানে দলমত বিচার করে কোনো লাভ হবে না। আমাদের অতিথির সাথে আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানতে পারলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের ডাকে আপনি সাড়া দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাদেরকেও ধন্যবাদ। আমার তরফ থেকে সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আমার মানে যারা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমার বক্তব্য শুনছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। নমস্কার।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।